আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধ ইস্যুতে আগেই সমঝোতা হয়েছে, এখন কোরআন সুন্নাহর আলোকে একসাথে এগিয়ে যাওয়ার সময়। দ্বিপাক্ষিক বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চালু হচ্ছে ঢাকা ইসলামাবাদ ফ্লাইট। ব্রাহ্মণবাড়িয়া দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল, হাতাহাতি। গণ অভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে মন্তব্য রেজভির। জাতীয় নির্বাচন নির্বিঘ্ন করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ। জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। অংশ নেবে 40 দেশের প্রতিনিধি। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রথমবার 1974 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এসে এবং পরবর্তী সময়ে পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুবার এই ইস্যুর সমাধান হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কোরআন সুন্নাহর আলোকে হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচির স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কিনা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এ সময় 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। 13 বছর পর 2 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়া সন্ধ্যায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠকের কথা রয়েছে তার। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, whatever Islamic teaching, what a Holy Quran, what a Sunnah of Muhammad Sallallahu Alaihi Wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না, আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন, আরও দেশকে নিয়ে আসেন, আমরা একসাথে করছি। আমাদের সেই অবস্থান কিন্তু এখনও তাই আছে, এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছে, এবং আগামীতে হয়তো সেটা হবে। তো শেষ করতে দেন আমাকে। তো এটার কারণে কিন্তু যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না। এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে, সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটেই বিষয় না। তো আনরিজলভ ইস্যুতে দুই দেশের তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে। আমরা বলতে পারি যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তারা একমত না, আপনি এটা বলতে পারেন না, কারণ আমরা বলেছি যে, আমি কি বলেছি, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হলো যে আমি বলেছি যে আমরা নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। একটি শুধু অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হলো যে আমরা দুই পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে
এগুলো বাধা হয়ে না আসে। এবং আমরা দুই পক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারি। স্যার উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি যেটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। তিনটা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি। দ্বিতীয় বিষয়, কিন্তু তিনটি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানা যায়। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থানটা একটু পরিষ্কার করে বলবেন কাইন্ডলি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নিয়ে দিতে। জি, আটকে পড়া মানুষগুলির ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ ভাবে আমি কিছু কিছু তথ্যের সম্মুখীন হয়েছি। সেটা অবশ্যই এখানে এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের একটি হাইকোর্টের রায় আছে এটা নিয়ে, কিন্তু এখানে যারা মাইগ্রেশন হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা কিন্তু এটা নিয়ে বলছেন যে এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলিতে হয়তো আমরা বসবো, ইন্টারনালি বসে এটা সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে শুনানিতে হট্টগোল হয়েছে। বিএনপি নেত্রী রুমিন ফারহানার লোকজন নির্বাচন কমিশনের শুনানি চলাকালে মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তির শুনানি শুরু হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনে প্রস্তাবিত সীমানার বিষয়ে শুনানি হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মুনুর হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, 2 দলের সমর্থকদের মাঝে সংঘর্ষের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ভাবনা। আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনে আজ 4 দিন ধরে যে শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবিত যে সীমানা রয়েছে সেই সীমানার বিষয়ে যে আপত্তি এবং দাবি রয়েছে সেই বিষয়ে দুপুরবেলা শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে সেই শুনানি চলছিল। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের স্বাগত বক্তব্য দিয়েছেন। এরপর পরই আমরা যেটি দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের যারা এখানে যারা উপস্থিত ছিলেন, এই ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের যে সীমানার বিষয়ে আপত্তি ও দাবি নিয়ে তারা কথা বলেছেন। শুরুতে আমরা যেমনটি দেখেছি যে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি কথা বলেছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি কথা বলেছেন মূলত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে। তিনি যেটি চাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে বিজয়নগর উপজেলা যে 3টি ইউনিয়ন রয়েছে সেই 3টি ইউনিয়ন যাতে যেভাবে যুক্ত করা হয়েছে সেটি যাতে বহাল থাকে। তবে এই বিষয়ে আপত্তি জানিয়েছে বিজয়নগর উপজেলার যারা পক্ষে এসেছিলেন, যারা তারা বলছেন যে বিজয়নগর উপজেলাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন গঠিত করার জন্য তারা আবেদন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে একবার এই শুনানিতে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার পর পরবর্তীতে তিনি আবার যখন এই বিষয়ে শুনানি দেওয়ার জন্য প্রস্তাব রেখেছিলেন তখনই একটি হট্টগোল সৃষ্টি হয়েছিল। সেখানে তখন বক্তব্য দেওয়ার চেষ্টা করছিলেন বিজয়নগর উপজেলার বাসিন্দা। তিনি তার রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি এনসিপির যুগ্ম
যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। তখন এই আতাউল্লাহর সাথে মূলত রুমিন ফারহানার বাকবিতণ্ড শুরু হয় এবং এক পর্যায়ে রুমিন ফারহানার যারা লোকজন ছিলেন, সমর্থক ছিলেন, এবং আতাউল্লাহ যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। তবে পরবর্তীতে সংবাদ সম্মেলনে আমাদেরকে যেমনটা তারা অভিযোগ করেছিলেন, আতাউল্লাহ যেটি বলছিলেন যে তার উপর অতর্কিত হামলা হয়েছে, তবে রুমিন ফারহানা যেটি বলার চেষ্টা করেছেন যে প্রথমে তার উপর ধাক্কা দেওয়া হয়েছিল, পরবর্তীতে তার যারা সমর্থক যারা সেখানে ছিলেন তারা সেই আতাউল্লাহর উপর মারধর করেছেন। তবে এখন পর্যন্ত যে 18টি আসন নিয়ে আজ শুনানির প্রথম দিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এরই মধ্যে আমরা যেটা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার যে 2-3 সেই বিষয়ে শুনানি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কুমিল্লা 2 এবং এছাড়া নোয়াখালী, ফেনী, চাঁদপুর সহ কয়েকটি জেলার যে 18টি আসন রয়েছে সেই 18টি আসনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। কয়েক ধাপে সেই শুনানি অনুষ্ঠিত হবে। জি ভাবনা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। তবে আরেকটি বিষয়টি জানাতে চাই, আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশনের সামনে কুমিল্লা 2 আসনের হোমনা এবং মেঘনা নিয়ে যে আসনটি গঠিত রয়েছে সেই আসনের সমর্থক যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনের সামনে সেখানে অবস্থান করছেন, বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা অবস্থান করছেন, তারা তাদের দাবি দাওয়াগুলো জানানোর চেষ্টা করছেন। বলা চলে নির্বাচন কমিশনে এখন পুরো পরিস্থিতি এখন বলা চলে টানটান উত্তেজনার মধ্যে রয়েছে। এই সীমানার বিষয় নিয়ে তারা বিভিন্ন পক্ষ তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন। জি ভাবনা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচনে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, সংবিধান সংশোধন আইন প্রণয়নের এখতিয়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সংসদের। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালি ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। রিজভী বলেন, প্রশাসনে এখনও পতিত স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীরা বসে আছে, তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি আমারটাই তাল গাছটাই আমার, এই নিয়েই যদি চিৎকার করতে থাকি তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনের 1 সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিত করার দাবি জানিয়েছেন প্রতিরোধ পর্ষদ। দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ছাত্রলীগের সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থীরা বাতিল করতে হবে। এর আগে সকালে ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন জিএস পদপ্রার্থী SM ফরহাদ। এছাড়া আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেল। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা। নির্বাচনী কেন্দ্রসমূহ বাড়াতে হবে। সবাই একমত যে শুধুমাত্র ভোট, এই বিশ্ববিদ্যালয়ের ভোটার আইডি কার্ড বা হল কার্ড থাকলেই যে ভোট দিতে হবে ব্যাপারটা এরকম না। আমরা মনে করি যাদের ভোটার তালিকায় নাম আছে, যাদের ভোটার তালিকায় নামের সাথে সাথে তার বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা ডকুমেন্ট আছে, সেটা পেন স্লিপ হোক আর যাই হোক, সেই ভোট দিতে পারবে। কারণ আমরা ভোটারদের সংখ্যা বাড়াতে চাই। যত বেশি ভোটার আসবে এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া তত বেশি ত্বরান্বিত হবে। যারা বিভিন্ন সময় ছাত্রলীগের সুবিধাভোগী এবং নানান রকম সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে যেভাবে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, 19-এর ডাকসু নির্বাচনেও আমরা দেখেছিলাম যে যারা ক্ষমতার অনুকূলে থাকে তারা বারবার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী শিক্ষার্থীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন।
ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজয় ৭১ হলের সামনে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। ডাকসু নির্বাচনকে নিয়ে যে জল্পনা কল্পনা বা আলাপ আলোচনা সেটা কিন্তু বেশ জোরে সোরেই চলছে ক্যাম্পাস জুড়ে, আমরা দেখেছি। যদিও ২৬ তারিখ থেকে প্রচারণা শুরু হবার কথা, তবে এরই মধ্যে কিন্তু বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন হলে যাচ্ছেন, হলের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে জানছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তারা বলছেন যে কুশল বিনিময় করছেন। এর মধ্যে কোনো প্রচারণা তারা করছে না। তবে সাধারণ অনেক শিক্ষার্থী কিন্তু বলেছেন যে অনেকেই এই আচরণবিধিকে উপেক্ষা করে এখনই প্রচারণা শুরু করে দিয়েছেন বলে অনেকেই জানিয়েছেন। আমরা আজকে এখানে আসার পরে বেশ কয়েকটি প্যানেল কিন্তু প্রেস ব্রিফ করেছে, বিভিন্ন হলে কিন্তু পরিদর্শনে গিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু বিজয় ৭১ হলে প্রবেশ করেছে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু ভেতরে আছেন এবং হলের সার্বিক পরিস্থিতি তারা জানছেন যারা এখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। এর আগে কিন্তু মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পর্ষদ, তারা কিন্তু বেশ কয়েকটি দাবি সেখান থেকে তুলেছেন। তারা বলেছেন যে নির্বাচনের যে হাওয়া লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা কিন্তু কিছুটা ম্লান করে দিচ্ছে মিড টার্ম এক্সাম এবং ফাইনাল যে পরীক্ষা সেটার প্রস্তুতি। তো সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচনের ১ সপ্তাহ আগে থেকে সব ধরনের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার কথা তারা বলছেন। এতে করে নির্বাচনী যে পরিবেশ সেটা আরো ভালো হবে বলে তাদের ধারণা। এছাড়া তারা বলেছেন যে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন্দ্র সংখ্যা বাড়াতে তারা জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪০,০০০ শিক্ষার্থীর জন্য মাত্র ৮টি ভোট কেন্দ্র রয়েছে, যেটা একেবারেই অপ্রতুল নয়। তো সেই ক্ষেত্রে এই বেশি ভোট কাস্টের জন্য আরো বেশি ভোট কেন্দ্র সেটা স্থাপনের কথা তারা বলেছেন এবং তারা বলেছেন যে আবাসিক অনাবাসিক সব শিক্ষার্থীর জন্য এই ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে তারা বলেছেন। এবং তারা বলছেন যে ১৯টি হলের জন্য কিন্তু আসলে 8টি ভোট কেন্দ্র পর্যাপ্ত নয়। এছাড়া তারা যেটা বলেছেন যে এক একটা রুটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টা করে যে বাস চলে, সেই বাস যে চলাচল সংখ্যা সেটা 3 গুণ করতে হবে ভোটের দিনে, তাতে করে অনাবাসিক যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে বলে তারা ধারণা করেছেন। এবং আচরণ বিধি লঙ্ঘন নিয়ে কিন্তু অনেক দল, বিশেষ করে শিবির এবং ছাত্র দল কিন্তু পাল্টি তারা কিন্তু অভিযোগ তুলেছেন এবং বলেছেন, একটা দল বলেছেন যে শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এরই মধ্যে কোরআন শরীফ বিতরণ করেছেন এবং অনেক কিছুই করেছেন, সেটা তারা আচরণ বিধি লঙ্ঘন হিসেবে দেখছেন। এবং তারা বলছেন যে আওয়ামী সরকারের আমলে যারা বিভিন্নভাবে ছাত্রদের উপর নির্যাতন অত্যাচার করেছে বা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছে, সেই ধরনের কোনো প্রার্থী যাতে এই ডাকসু নির্বাচনে এবার অংশগ্রহণ করতে না পারে, প্রার্থিতা পেলেও তাদের প্রার্থিতা যাতে দ্রুত বাতিল করা হয়, সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ আগস্ট। ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর ডাকসুর ২৫টি পদে ও ২১টি আবাসিক হলে ১৫টি করে পদে নির্বাচন হবে। জাকসু নির্বাচনে ২৭৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে ৩ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৫ লাখ জনগোষ্ঠীর উপর ভর করেছে ১৩ লাখ রোহিঙ্গার চাপ। এতে ৮ বছর ধরে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি বেড়েছে অপরাধ, পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের সম্মেলন। এতে ৪০টি দেশের প্রতিনিধি, কূটনৈতিক ও জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্তমানে উখিয়া উপজেলার আলোচিত গ্রাম কুতুপালং। যতদূর দৃষ্টি যায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়া আর কিছুই চোখে পড়ে না। উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত।
কক্সবাজারের এই দুই উপজেলার 5.5 লাখ জনগোষ্ঠীর মাথার উপর বোঝা হয়ে আছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা। ধারণ ক্ষমতার অতিরিক্ত জনচাপ ও ক্যাম্পের ভেতরে বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এই রোহিঙ্গারা। রোহিঙ্গা আসার পর থেকে আমাদের উখিয়া টেকনাফের যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এক নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। রোহিঙ্গারা গুম, খুন, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপদে বসবাস কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা। আমাদের বনভূমি নষ্ট হয়েছে, আমাদের শিক্ষা খাতে ব্যাঘাত ঘটেছে এবং একই সাথে এই রোহিঙ্গা যদি আমাদের দ্রুত প্রত্যাবাসন না হয়, এই যে আমাদের উখিয়া টেকনাফের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের শিশু, তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। চাষের জমি নষ্ট ও পাহাড় বন কেটে সাবার করছে রোহিঙ্গারা। এতে ধ্বংস হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ। তাই অতি দ্রুত সংকট নিরসন সহ আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধানের স্থায়ী পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে অংশীদারদের নিয়ে 3 দিনের এই সম্মেলনে সোমবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের আগামী রোজার আগেই নিজ দেশে ফেরত পাঠানোর জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির বাস্তবায়নের কর্মপরিকল্পনাও তুলে ধরা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দর্শক, সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। এই সম্মেলনটিকে ঘিরে রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, কক্সবাজারের যে রোহিঙ্গা বিষয়ক যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যে RRRC অফিস, শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের যে কার্যক্রম, সেগুলোতেও কিন্তু বেশ কিছু জোরালো ভূমিকা শুরু হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের যে খাদ্য সংকট বা তাদের জন্য বরাদ্দ কম হয়েছিল, সেগুলো কিভাবে বাড়ানো যায় যতদিন পর্যন্ত তারা প্রত্যাবাসন না হয়, এবং তাদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক একটি চাপ তৈরি করার জন্য কিন্তু এখানে ভূমিকা রাখছে। তো রোহিঙ্গা ক্যাম্পের এই সম্মেলনে কি হচ্ছে, আসলে কি আলোচনা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক এই সম্মেলনটি, সেটা আমরা জানার পরে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তরণ হলে সেটা দেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ডিসিসিআইয়ের সেমিনারে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, পুরো এডিপির জন্য ঋণ নির্ভরতা অর্থনীতির জন্য বিপজ্জনক। এই সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকির আহমেদ বলেন, অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার ও শক্তিশালী কৌশল বাস্তবায়নের স্বার্থে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও 3 বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন। এজন্য সময় থাকতে দরকারি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন আলোচকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলেও মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিনে এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পত্র উত্তোলন করেননি। তবে বেলা 1টা নাগাদ স্বতন্ত্র 2 শিক্ষার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদিকে এই নির্বাচন ঘিরে সাইবার বুলিং চলছে বলে অভিযোগ করছেন ছাত্রীরা। এ কারণে নির্বাচন ছাত্রীদের আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে রাকসু নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্যানেল ঘোষণা করা হয়নি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর ভাটারায় জাপানি ভাষা শিক্ষার নতুন স্কুল চালু করেছে তমশিবি একাডেমি। মাদানী এভিনিউর অক্ষয় টাওয়ারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি কমিনে কেন। একাডেমির অধ্যক্ষ শিমোস্তাওয়া তাকাশি জানান, প্রতিষ্ঠানটি শুধু শিক্ষা নয়,
বরং এটি তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করবে। প্রথম পর্যায়ে এখানে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা JLPT N5 ও N4 কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার স্কিমের জন্য প্রস্তুত করা হবে। আয়োজকরা আশা করছেন এই উদ্যোগ শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামাজিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্বোধন হলো 10ম গ্লোবাল স্টুডেন্ট অন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস GSEC 2025-26। রাজধানীর একটি হোটেলে অন্টারপ্রেনিউর অর্গানাইজেশন বাংলাদেশ আয়োজিত প্রেস মিটে এর উদ্বোধন করেন GSEA বাংলাদেশের ড্রাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামরুজ সোবহান। 2016 সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত GSEA প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে আসছে। এই আয়োজনে জাতীয় চ্যাম্পিয়ন আগামী বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত গ্লোবাল ফাইনালে অংশ নেবেন। জাতীয় পর্যায়ে আয়োজনে আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর। ডিসেম্বরে সেমিফাইনাল ও আগামী বছরের জানুয়ারি মাসে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে ইউক্রেনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত 4 মাসে বেশ কয়েকবার রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার জন্য ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছে ইউক্রেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ অনুমতি দেয়নি। ট্রাম্প প্রশাসন মনে করে এই অবস্থায় যদি ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা করে তবে যুদ্ধ বন্ধের সব চেষ্টা ব্যর্থ হবে। গত বছর জো বাইডেনের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব খেলার খবর। দুই গোলে পিছিয়ে পড়েও লা লিগায় লেভান্তেকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের 15 মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে নিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফের বাড়তি সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরলেসের পা থেকে। 49 মিনিটে পেদ্রি 1 গোল শোধ করেন বার্সার হয়ে, আর 52 মিনিটে দারুণ ভলিতে পরের গোলটি আসে ফেরান তোরেসের কাছ থেকে। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে যোগ করা সময়ে 91 মিনিটে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। এতে মৌসুমের প্রথম 2 ম্যাচে জিতে টেবিলের শীর্ষে বার্সেলোনা, আর 2 ম্যাচই হেরে 18তম স্থানে লেভান্তে। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মুক্তিযুদ্ধ ইস্যুতে আগে সমঝোতা হয়েছে, এখন কোরআন সুন্নাহর আলোকে একসাথে এগিয়ে যাওয়ার সময়। দ্বিপাক্ষিক বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চালু হচ্ছে ঢাকা ইসলামাবাদ ফ্লাইট। ব্রাহ্মণবাড়িয়া 2টি আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানিতে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে হট্টগোল হাতাহাতি। গণ অভ্যুত্থানের শক্তি বিরোধে জড়ালে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে মন্তব্য রিজভীর। জাতীয় নির্বাচন নির্বিঘ্ন করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ। জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। অংশ নেবে 40 দেশের প্রতিনিধি। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।